বাঙালি জাতির সবথেকে বিখ্যাত নেতার কথা যদি আমরা বলি, তাহলে আমাদের মধ্যে সবার আগে যার নাম মনে আসবে তিনি হলেন নেতাজি। প্রত্যেকটা বাঙালির অন্তরে যদি কোনো দেশনায়কের নাম লেখা থাকে তিনি হলেন নেতাজি। আর এই নেতাজির সঙ্গেই জাপানের সম্পর্ক ওতপ্রোতভাবে জড়িত। তাই প্রত্যেক বাঙালির সুপ্ত ইচ্ছা থাকে অন্তত একবার জাপান ঘুরে দেখার। কিন্তু সবার সাধ্য সেটা সম্ভব হয় না। কিন্তু এখন আমাদের সামনে সুযোগ আছে, যারা আমরা কলকাতার আশেপাশে থাকি তাদের সামনে সুযোগ আছে জাপান ঘুরে দেখা। কিভাবে? আজকে সেই জায়গা দেখাতেই আপনাদের চলে এসছি কলকাতা থেকে নামমাত্র দূরের নিউ টাউনের ইকো পার্কের জাপানিজ গার্ডেনে। চলুন আমরা এখন নিউ টাউনের 1 নম্বর গেট থেকে ঢুকে জাপানিজ গার্ডেন দিয়ে আমাদের নিউ টাউনের ইকো পার্ক ঘোরার প্রথম পর্ব আপনাদের সামনে তুলে ধরছি। এই যে ইকো পার্কের এটা গেট নাম্বার 1। এই গেট নাম্বার 1 দিয়ে ঢুকে সামনেই টিকিট কাউন্টার, সেখান থেকে টিকিট কাটতে হবে। আর হলো ইকো পার্কে গেট নাম্বার 1 দিয়ে ঢুকে যে টিকিট কাউন্টার, সেটি বেসিক্যালি 5খানা টিকিট কাউন্টার রয়েছে, কিন্তু আমরা যেই টাইমে এসেছি সেই টাইমে একটি মাত্র অপারেশনাল রয়েছে। আর এখানে ঢোকার জন্য 30 টাকা টিকিটের মূল্য। ইকো পার্কে টিকিট কাউন্টারের সামনে টাইমিংয়ের বোর্ডটি আপনাদের জন্য তুলে দিলাম। এখন আমরা ইকো পার্কের 1 নাম্বার গেট দিয়ে তো ভেতরে ঢুকে গেছি। এবার আমাদের গন্তব্য হচ্ছে যেখানে আমরা যাব, সেটি হলো কলকাতার মধ্যে এক টুকরো জাপান, অর্থাৎ ইকো পার্কের নতুন সংযোজন জাপানিজ গার্ডেন। এইখানে যেতে গেলে যেটা আপনাদের করতে হবে, 1 নম্বর গেট দিয়ে তো ঢুকতে হবেই। 1 নম্বর গেট দিয়ে ঢুকে প্রথমে বাঁদিকে যে রাস্তাটা টার্ন করছে, যেখানে ম্যাপ রয়েছে একটা গোটা ইকো পার্কের, সেই ম্যাপের বাদিক দিয়ে যে রাস্তাটা টার্ন করছে সেই বাদিক দিয়ে গিয়ে আবার বাঁ হাতে ঘুরতে হবে, তাহলে কিন্তু জাপানিজ গার্ডেনের দিকে আপনারা পৌঁছে যাবেন। সামনে যেটা দেখা যাচ্ছে সেটা হলো জাপানিজ গার্ডেন। এটা হলো জাপানিজ গার্ডেনের গেট, এবং গেটের দুপাশে দুটো দুটো করে এই যে স্থাপত্যগুলো রয়েছে এগুলোকে বলা হয় লায়ন ডগ। কেন সেটা আমি এই মূর্তিগুলোর সামনে গিয়ে দেখাচ্ছি। এদের দেহটা সিংহের মতো হলেও মুখটা অনেকটা কুকুরের মতো, তাই এদের লায়ন ডগ বলা হয়। এবং জাপানিদের মতে এই লায়ন ডগ কোনো একটা এরিয়ার প্রোটেক্টর হিসাবে কাজ করে। জাপানিজ গার্ডেনে ঢুকতে গিয়ে দেখলাম সম্পূর্ণ এন্ট্রি ফ্রি। জাপানিজ গার্ডেন বললেও নিউ টাউনে ইকো পার্কে এসে দেখতে পেলাম এটাকে বলা হচ্ছে জাপানিজ ফরেস্ট, এবং এখানে জাপানিজ ফরেস্টের সম্পর্কে কিছু তথ্য দেয়া হয়েছে, ভিডিওতে দিলাম, আপনারা পড়ে নিতে পারেন। একবার বলে দিই কিভাবে এখানে আসতে হবে। এখানে আসতে গেলে, অর্থাৎ জাপানিজ ফরেস্টে আসতে গেলে আমাদের সবার আগে যদি আমরা শিয়ালদা থেকে আসতে চাই, তাহলে সরাসরি আসার কোনো ব্যবস্থা নেই। শিয়ালদা থেকে প্রথমে বিশ্ব বাংলা গেট বা নিউ টাউনগামী যে কোনো বাসে উঠতে হবে, উঠে বিশ্ব বাংলা গেটের সামনে নামতে হবে। সেখান থেকে অটোতে অথবা বাসে করে আবার আমাদের গেট নাম্বার 1 ইকো পার্কের গেট নাম্বার 1-এ এসে টিকিট কেটে ঢুকতে হবে। টিকিট কেটে ঢুকলেই জাপানিজ ফরেস্টের টিকিট কাউন্টার, কিন্তু এখানে এন্ট্রি ফ্রি, কোনো রকম টিকিট লাগে না। এছাড়া যারা বিধাননগর থেকে আসবেন তারা সরাসরি অটো বুক করেও চলে আসতে পারেন, সেক্ষেত্রে গোটা অটো আপনাদের রিজার্ভ করতে হবে, 250 থেকে 300 টাকার মধ্যে পড়বে। আর যারা মেট্রো করে আসবেন তারা শিয়ালদা থেকে মেট্রোতে উঠে সেক্টর 5 মেট্রোতে নেমে সেখান থেকে অটো করে আসতে পারেন। সেক্ষেত্রে আপনাদের কিন্তু 50 টাকা পার হেড পড়ে যাবে ইকো পার্কের গেট 1-এ আসতে। জাপানিজ ফরেস্টে দিয়ে গেট দিয়ে ঢুকেই প্রথমেই চোখে পড়লো শান্ত স্নিগ্ধ সৌম্য একটি বুদ্ধ মূর্তি, যিনি ধ্যানে বসেছেন। আর জাপানিজ ফরেস্টে ঢোকার আগে যে বোর্ডটি আছে সেই বোর্ডটি পড়ে জানতে পারলাম যে যখন নিউ টাউন এই এলাকা তৈরি হচ্ছিল, তখন একজন মহিলা কর্মচারী যিনি কাজ করছিলেন তিনি এই এলাকায় একটি স্থাপত্য মতো অংশ খুঁজে পান, এবং ধারণা করা হয় যে সেটি বৌদ্ধদের কোনো মোনাস্ট্রির অংশ। তখন সেই যে খুঁজে পেয়েছিলেন সেই জিনিসটাকে সম্মান জানানোর জন্য এখানে জাপানিজ গার্ডেন নিউ টাউনের ইকো পার্কের মধ্যে তৈরি করা হয়েছে। মূর্তিকে ডান দিকে রেখে বাদিকে সরু যে রাস্তাটা আছে সিমেন্টের, সেটা দিয়ে আসলেই এই গেটটি চোখে পড়বে। এটি হলো জাপানিজ ফরেস্টে ঢোকার গেট।
আমরা এখন জাপানিজ ফরেস্টের মূল অংশে প্রবেশ করছি। চলুন আমাদের সঙ্গে জাপানিজ ফরেস্ট ঘুরে নিন। এই সামনে যে ছোট ছোট মংস গুলো দেখা যাচ্ছে, এই মংস গুলো এই যে জাপানিজ ফরেস্ট তার রক্ষাকর্তা হিসাবে রাতে জীবন্ত হয়ে ওঠেন বলেই মনে করা হয়। এখানে প্রত্যেকটা মংস বা মূর্তি যেগুলো রয়েছে সেগুলো দেখলে বোঝা যাবে যে প্রত্যেকটির আলাদা আলাদা এক্সপ্রেশন আছে। তো এখান থেকে এটাই শিক্ষা পাওয়া যায় যে প্রত্যেকের নিজস্ব নিজস্ব যে ক্রিয়েটিভিটি বা নিজস্ব নিজস্ব ক্যারেক্টার, প্রত্যেকটা মানুষের ক্যারেক্টার যে আলাদা, এই মূর্তিগুলো সেগুলোই সিগনিফাই করছে। এই যে ভেতরে যে গোলাকার অংশটি দেখা যাচ্ছে, একটি চক্রাকারে আবর্তিত হয়ে যে জায়গাটি তৈরি হয়েছে, এটাকে জাপানিজ ভাষায় ল্যাব্রিন্থ বলে। এটি বেসিক্যালি বৌদ্ধ মংস যারা আছে তারা এই রাস্তা ধরে হেঁটে হেঁটে জব করেন, এটাই এর সিগনিফিক্যান্স। আর ল্যাব্রিন্থের পাশ থেকে এই যে ছায়াঘেরা এই রাস্তাটা তৈরি হয়েছে। আমরা এখন এই রাস্তা ধরেই এগিয়ে যাব এই জাপানিজ গার্ডেনের নেক্সট যে গন্তব্য আছে তার দিকে। চলুন এই রাস্তা ধরে আমরা এগোতে থাকি। কত সুন্দর ছায়াঘেরা রাস্তাটা দেখুন। রাতের বেলা যারা আসবেন তাদের আরো ভালো লাগবে, তার কারণ এইখানে আলো জ্বললে এই জায়গার অসাধারণ লাগে। আর এখনো পর্যন্ত এখানে ফুল ফোটেনি, ফুল ফুটলে এই জায়গাটা খুব সুন্দর লাগে। এটা হচ্ছে জিগজ্যাগ ব্রিজ। জাপানিদের মতে এই জিগজ্যাগ ব্রিজ এটাই সিগনিফাই করে যে মানুষ যখন হাঁটবে বা চলবে তখন তার কনসেন্ট্রেশন লেভেল খুব হাই রাখা দরকার, নাহলে বিপদ হতে পারবে। তো জিগজ্যাগ ব্রিজটা এই কারণেই এখানে স্থাপন করা হয়েছে। এখন যেটা দেখলেন সেটা হচ্ছে ডেমিগড। জাপানিজ বা বৌদ্ধদের মতে এই বাগানকে পাহারা দিচ্ছে একজন জায়ান্ট বা দৈত্য। সেই দৈত্যকে ভগবান আশীর্বাদ দিয়েছিলেন 7টি মঙ্কের দ্বারা বা সন্ন্যাসীর দ্বারা। তখন থেকে সেই দৈত্য এই যে জঙ্গল বা ফরেস্ট সেটিকে পাহারা দিচ্ছে, এবং সেই কারণে এখানে সেই ডেমিগডের উপস্থিতি হিসাবে এখানে একটি বাটি রাখা আছে যার মধ্যে একটি ফোয়ারা রয়েছে। এই বিশ্বাস করা এই ফোয়ারার মধ্যে বা এই বাটির মধ্যে যদি কেউ কোনো মনস্কামনা করে একটি কয়েন ফেলে তাহলে তার সেই মনস্কামনা বা ইচ্ছা পূরণ হয়। তো এটি হচ্ছে ডেমিগডের বৈশিষ্ট্য, যেটি এখানে বোর্ডে লেখা রয়েছে। আমার পিছনে যেটা এখন দেখা যাচ্ছে সেটা বেসিক্যালি সিরিজ অফ টোরি। তো বলা হয় যে এই ফরেস্ট বা এই জাপানিজ গার্ডেন নিয়ে প্রার্থনা করে যে সমস্ত ব্যবসায়ীরা উপকৃত হয়েছেন বা লাভবান হয়েছেন বা যাদের মনস্কামনা পূর্ণ হয়েছে তারা এই গেটগুলো এক একজন দান করেছেন বলে এটিকে সিরিজ অফ টোরি বলা হয়। তো বিশ্বাস করা হয় এই যে সিরিজ অফ টোরি যে আছে, এই যে গেটটা যে আছে, এর মধ্যে যে রাস্তাটা আছে সেটা বেসিক্যালি একটি শান্ত রাস্তা। এই রাস্তা দিয়ে হাঁটলে বিশ্বাস করা হয় যে মানুষ নিজের ইনার সোলকে কানেক্ট করতে পারে। তো আমরা এখন যাই, ধীরে সুস্থে হেঁটে দেখি ইনার সোলের সঙ্গে সত্যি আমাদের কানেকশন প্রতিষ্ঠা হয় কিনা। সিরিজ অফ টোরির ভেতর দিয়ে আমি হেঁটে আসলাম শান্ত মনে, পায়ের স্টেপ গুনতে গুনতে ইনার সোলকে কানেক্ট হয়েছে কিনা সেটা ভাবতে ভাবতে আসলাম। এটুকুনি বলতে পারি, ইনার সোল কানেক্ট হয়েছে কি হয়নি বলতে বুঝতে পারিনি, কিন্তু একটা অদ্ভুত শান্তি আছে। যদি আপনারা এর ভেতর দিয়ে যেটা বলা হয়েছে যে কে কটা স্টেপ ফেলে আসছে সেটা বোনার চেষ্টা করেন, তাহলে এটুকুনি আমি বলতে পারি যে একটা শান্তি আপনি পাবেন। সিরিজ অফ টোরি থেকে বেরিয়ে সামনের দিকে আসলে যে বাগানটি চোখে পড়বে সেটি হলো 7টি সন্ন্যাসীর বাগান। মনে করা হয় 7জন সন্ন্যাসী মানুষের জীবনে ভাগ্য বা সৌভাগ্য বয়ে আনে। এই যে এরকম দেখছেন মুখ,
এরকম টোটাল সাতখানা মুখ আছে, ওখান থেকে শুরু করে এত দূর পর্যন্ত। এই রাস্তাটা দিয়ে আসলে পরপর 7টি মুখ আমি ভিডিওতে আলাদা করে দেখাচ্ছি, আপনারা দেখতে পাবেন। তো এটাকে বলা হয় সৌভাগ্যের বাগান। সিরিজ অফ স্টোরি থেকে বেরিয়েই এই 7খানা সন্ন্যাসী যারা সৌভাগ্য দান করেন বিশ্বাস করা হয়। এখন যার সামনে দাঁড়িয়ে আছি বা যেদিকে আমরা এগোচ্ছি, এটিকে মুন গেট বলা হয়। এই অংশটা যে গোলাকার যে অংশটা আছে সেটা অনেকটা চাঁদের মতো দেখতে বলে একে মুন গেট নাম দেওয়া হয়েছে। মুন গেট দিয়ে ভেতরে ঢুকেই এরকম ব্যাম্বু লাইটস গুলো চোখে পড়বে। এখানে দেখুন আমি বাঁশগুলোর কাছে যাচ্ছি, এই প্রত্যেকটা বাঁশের মাথায় এরকম ভাবে কাজ বা ফাইবার দিয়ে করা আছে এবং এর ভেতরে লাইটের ব্যবস্থা করা আছে। তো এটা হচ্ছে বেসিক্যালি ব্যাম্বু লাইট গার্ডেন। মুন গেট দিয়ে ভেতরে ঢুকে যে অংশটা আছে, এই যে পুরো অংশটা, এটা হচ্ছে ব্যাম্বু লাইট গার্ডেন। তো বেশ সুন্দর জায়গা। এই জায়গাটি আরো ভালো লাগবে সন্ধ্যাবেলা। সিরিজ অফ স্টোরি দিয়ে বেরিয়ে যে 7 মংস স্ট্রিটটা আছে সেটা থেকে এগিয়ে আসলেই চোখে পড়বে মুন গেট, এবং মুন গেটের পিছনেই আছে ব্যাম্বু লাইটস। তো মুন গেট যেটা আমরা দেখলাম, মুন গেটের জাপানিজ অর্থ হচ্ছে বা জাপানিরা বিশ্বাস করে মুন গেটটা মানুষের জন্ম এবং পুনর্জন্মের সিগনিফাই করছে। এবং মুন গেট যে ওরা যেটা বলে সেটা পৃথিবী ছাড়াও অন্যান্য যে গ্রহ আছে তার সঙ্গে পৃথিবীর যে কানেকশন সেটা সিগনিফাই করে। আর মুন গেটের পিছনেই যে ব্যাম্বু লাইট, যে এরিয়াটায় আমি দাঁড়িয়ে আছি, এগুলো রাতের বেলা বাঁশের মধ্যে আলো জ্বলে, দেখে মনে হয় যে আকাশে তারা জ্বলছে। তো এটা বেসিক্যালি সেটাই যে আমাদের পৃথিবীর সঙ্গে তারাদের যে কানেকশন সেটাই এটা সিগনিফাই করে ব্যাম্বু গার্ডেনটায়। এছাড়া এই ব্যাম্বু গার্ডেনের যে লাইটগুলো আছে সেটা জাপানের একটি চিকুরাকু বলে ফেস্টিভ্যাল হয় টাকেটা শহরে, সেখান থেকে এই জায়গাটির কনসেপ্ট এসছে এবং এখানে ইকো পার্কের মধ্যে জাপানিজ যে ফরেস্ট আছে সেখানে এটি ফুটিয়ে তোলা হয়েছে। খুব সুন্দর। সন্ধ্যাবেলা আসলে আমার বিশ্বাস বা ধারণা অনেক সুন্দর লাগবে। কিন্তু আমরা সকালবেলা এসেছি, সন্ধ্যাবেলা যারা আসবেন তারা অবশ্যই এই জায়গাটা কিন্তু দেখতে ভুলবেন না। এখন আমরা ঢুকবো এই জাপানিজ ফরেস্টের মধ্যে যে মোনাস্ট্রি রয়েছে সেই মোনাস্ট্রিতে। বেসিক্যালি এটি একটি মেডিটেশন এরিয়া। এবার বলি যে কেন এই মোনাস্ট্রিটা তৈরি করা হয়েছে। দ্বিতীয় বিশ্বযুদ্ধের পরে একজন জাপানি সন্ন্যাসী এই আমাদের ভারতবর্ষে আসেন এবং বাংলার এই নিউ টাউন এলাকায় আসেন এবং বেসিক্যালি বৌদ্ধ ধর্মের প্রচার এবং প্রসারের জন্যই তিনি এসেছিলেন। তো তার মারা যাওয়ার পরে তিনি মৃত হওয়ার পরে তার সমাধি এখানেই ছিল। পরবর্তীকালে যখন নিউ টাউন তৈরি হচ্ছে, নিউ টাউন যখন এইখানে শহরাঞ্চল গড়ে উঠছে, সেই টাইমে সেই সমাধি খুঁজে পাওয়া যায় এবং তার স্মৃতিতেই এখানে এই প্যাগোডা বা বৌদ্ধ মনাস্ট্রি বা বৌদ্ধ মন্দির তৈরি হয়। এখন আমরা চলুন আমাদের সঙ্গে ঘুরে দেখবো সেই বৌদ্ধ মনাস্ট্রি। এখানে এই বৌদ্ধ মূর্তি রয়েছে। এখানে আসতে গেলে দেখলেন এই চটি খুলে আসতে হতো। আর এই বৌদ্ধ মূর্তির পাশে দেখুন দুটো ঘন্টা রয়েছে। এখন স্ক্রিনের ডান দিকের ঘন্টাটা ঘুরছে আর উপরের ঘন্টাটি বাজছে, বাঁদিকেরটি স্টপ রয়েছে। তো এটি সারাদিনে 24 ঘন্টার মধ্যে যে 12 ঘন্টা 12 ঘন্টা 24 ঘন্টা দুটো ভাগ দিন এবং রাতে সেটি সিগনিফাই করছে। প্রথম 12 ঘন্টা বাঁদিকেরটা বাজে, দিনের সেকেন্ড যে দ্বিতীয় অর্ধের যে 12 ঘন্টা তখন ডান দিকেরটি বাজে। এখন যে বাসের স্ট্রাকচার সার্কুলার ওয়েতে যেটা রয়েছে, এই যে এটা আমরা যেমন দরজায়, বাড়ির দরজায় বা জানলায় লাগাই চাইম, এটা সেরকমই এই গার্ডেনের মধ্যে ব্যাম্বু চাইম করা আছে, অর্থাৎ বাঁশ দিয়ে তৈরি চাইম করা আছে। এটা জাপানিজদের মতে বা জাপানিজদের যে জীবনধারা তাতে বেশ শুভ বলে ধরা হয়। দেখুন পুরো সার্কুলার ওয়েতে এই চাইমটা করা হয়েছে। আমি বাইরে থেকে ঢুকলাম, এইভাবে গোলাকারভাবে ঘুরে আমি পুরো সেন্টারে কিন্তু চলে আসলাম। এই সেন্টার এটা পুরো ব্যাম্বু চাইমের উপর হয়েছে। জাপানিজ গার্ডেন থেকে বুদ্ধ মূর্তির যে বাদিক থেকে আমরা ঢুকেছিলাম, এবার ডান দিক থেকে এক্সিট পয়েন্টে বেরিয়ে একটি জাপানিজ রেস্টুরেন্ট আছে।
এখানে আপনারা খাবার খেয়ে দেখতেই পারেন। আমরা খাইনি, তার কারণ ইকো পার্কের মধ্যে খাবারের দাম যথেষ্ট বেশি। জাপানিজ গার্ডেন ঘোরা আজকের মতো আমাদের এখানেই কমপ্লিট হলো। তো দেখতে পেলেন জাপানিজ গার্ডেন ঘুরতে শুধুমাত্র 30 টাকা দিয়ে ইকো পার্কে এন্ট্রি ফি, সেটাই ফি, এছাড়া এক্সট্রা কোনো চার্জ নেই। আজকের পর্বটি কেমন লাগলো কমেন্ট করে কিন্তু জানাতে ভুলবেন না। ভালো লেগে থাকলে অবশ্যই লাইক করবেন এবং সাবস্ক্রাইব করবেন আমাদের চ্যানেল দ্য ট্রাভেল ফিভার। ভালো থাকুন, সুস্থ থাকুন।